আন্তর্জাতিক অঙ্গনে আপনাদের স্বাগতম। শুরুতেই জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ এবং এরপরেই থাকবে বিস্তারিত। ইসরায়েল ফিলিস্তিন ভয়াবহ যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই থাকবে গুরুত্বপূর্ণ সংবাদ, রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত। ইরানের ভেতর থেকে কি রাইসিকে হত্যা, যেসব তথ্য উঠে এসেছে তদন্ত প্রতিবেদনে। এরপর জানিয়ে দিব গাজা জুড়ে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত অন্তত 50। আরও থাকবে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের রায় আজ। এরপর রয়েছে আমেরিকানদের সম্পদ বাজেয়াপ্ত করার অনুমতি দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবং সর্বশেষ জানিয়ে দিব বাংলাদেশ সীমান্তের দখল নিতে লড়াই শুরু করেছে মিয়ানমারের আরাকান আর্মি। দর্শক, এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। এখন জানিয়ে দিব বিস্তারিত। রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত, যেসব তথ্য উঠে এসেছে তদন্ত প্রতিবেদনে। ইরানের ভেতর থেকেই কি রাইসিকে হত্যা, থাকবে প্রতিবেদনে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর দেশটির রাষ্ট্রীয় মিডিয়া যে খবর পরিবেশন করেছে তাতে অসঙ্গতি দেখা দিয়েছে। সংবাদ মাধ্যমগুলোতে অসংখ্য পরস্পর বিরোধী প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যা জনগণকে বিভ্রান্ত করার পাশাপাশি প্রদত্ত তথ্যের নির্ভরযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলতে বাধ্য করেছে। কিভাবে এবং কখন ঘটনাস্থল শনাক্ত করা হয়েছিল তার বিভিন্ন বিবরণ সহ প্রাথমিক খবরে বেশ অসঙ্গতি লক্ষ্য করা গেছে। পরস্পর বিরোধী প্রতিবেদনগুলো ইচ্ছাকৃতভাবে জনগণকে বিভ্রান্ত করার জন্য প্রকাশ করা হয়েছিল কিনা তা এখনো স্পষ্ট নয়। কিছু বিশ্লেষক মনে করেন এটি জনসাধারণের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করা এবং আরও গুরুত্বপূর্ণ সংবাদের জন্য তাদের প্রস্তুত করার একটি কৌশল হতে পারে। ইসলামিক রেভলিউশনারি গার্ডসের সঙ্গে সংশ্লিষ্ট ফার্স্ট নিউজ প্রথম ঘটনাটি অস্বীকার করে প্রতিবেদন প্রকাশ করেছিল। শুরুতে সংবাদ মাধ্যমটির ওয়েবসাইটে দাবি করা হয়েছিল প্রেসিডেন্ট রাইসি ও তার সফর সঙ্গীদের বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার শিকার শিরোনামে সোশ্যাল মিডিয়ায় যে খবর ছড়ানো হচ্ছে তা ভিত্তিহীন। ফার্স্ট নিউজ আরও দাবি করেছে পূর্ব আজারবাইজানের উত্তরাঞ্চলে ঘন কুয়াশার কারণে রাষ্ট্রপতি রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি জরুরি অবতরণ করেছে এবং গাড়িতে করে তাদের যাত্রা চলছে। পরে অবশ্য সংবাদ মাধ্যমটি তার বিবৃতি বা প্রাথমিক বিবৃতি প্রত্যাহার করে লিখেছে রাইসির সফর সঙ্গীদের বহনকারী একটি হেলিকপ্টার হার্ড ল্যান্ডিং বা বিপজ্জনক অবতরণ করেছে। গাজা জুড়ে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত অন্তত 50। ফিলিস্তিনের গাজা উপত্যকা ইসরায়েলের বড় বড় হামলায় আরও অন্তত 50 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অবরুদ্ধ এই ভূখণ্ড জুড়ে চালানো পৃথক হামলায় তারা নিহত হয়েছেন। এদিকে ইসরায়েলি হামলা জেরে এখনো পর্যন্ত রাফা ছেড়ে পালিয়ে গেছেন 8 লক্ষাধিক ফিলিস্তিনি। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকা জুড়ে আকাশ ও স্থলপথে চালানো হামলায় কমপক্ষে 50 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া দক্ষিণাঞ্চলের সব রাফাতে হামাসের নেতৃত্বাধীন যোদ্ধাদের সাথে ইসরায়েলি সেনাদের ব্যাপক লড়াই চলছে বলেও জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা এবং হামাসের সশস্ত্র শাখা। ইসরায়েলি সামরিক বাহিনীর ট্যাঙ্কগুলো রাফার আরও দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হয়েছে, শহরের পশ্চিমাঞ্চলীয় জেলা ইবনার দিকে অগ্রসর হয়েছে এবং 3টি পূর্ব শহরতলিতে অভিযান চালিয়ে যাচ্ছে বলে বাসিন্দারা জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন দখলদার ইসরায়েলি বাহিনী আরও পশ্চিমে যাওয়ার চেষ্টা করেছে। তারা ইবনার প্রান্তে রয়েছে, যা ঘনবসতিপূর্ণ। তারা এখনো এটি আক্রমণ করেনি। তিনি আরো বলেন, আমরা বিস্ফোরণের শব্দ শুনতে পাচ্ছি এবং আমরা দেখছি যে সেনারা আক্রমণ করেছে এবং সেখান থেকে কালো ধোঁয়া উঠছে। এটি আরেকটি খুব কঠিন রাত ছিল। এই মাসে গাজার উত্তর ও দক্ষিণ প্রান্তে একযোগে ইসরায়েলি হামলার ফলে লাখ লাখ ফিলিস্তিনি তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে এবং ইসরায়েলি বাহিনীর সাহায্য প্রবেশের প্রধান প্রবেশ পথ বন্ধ করে দিয়েছে, যা দুর্ভিক্ষে ঝুঁকিও বাড়িয়েছে। ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক সম্প্রদায় বেসামরিক নাগরিক সুরক্ষার বিশ্বাসযোগ্য পরিকল্পনা ছাড়াই রাফাতে স্থল হামলা শুরু করার বিরুদ্ধে সতর্ক করেছিল। যুক্তরাষ্ট্র সহ অন্যান্য গাজার দক্ষিণের এই শহরটিতে হামলার জন্য ইসরায়েলকে ব্যাপকভাবে সমালোচনাও করেছে। তবে ইসরায়েল বলেছে সেখানে হামাস যোদ্ধাদের বেশ কয়েকটি ব্যাটালিয়নের বিরুদ্ধে তাদের অবশ্যই অগ্রসর হতে হবে। ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের রায় আজ। গাজায় 8 মাস ধরে অভিযান চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির সেনাদের হামলায় ধ্বংসপরীতে পরিণত হয়েছে পুরো উপত্যকা। এবার উপত্যকার শেষ নিরাপদ অঞ্চল রাফা সীমান্তে অভিযান শুরু করতে যাচ্ছে ইসরায়েল। দেশটির এই অভিযান বন্ধে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে রায় হবে আজ। আনাদুল এজেন্সির এক প্রতিবেদনী তথ্যও জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে রাফা সীমান্তে ইসরায়েল অভিযান বন্ধের জন্য আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের তারিখ নির্ধারণ করা
করা হয়েছে। আজ এ বিষয়ে রায় দিবেন আদালত। দক্ষিণ আফ্রিকার আবেদনের পরিপ্রেক্ষিতেই রায় ঘোষণা করা হবে। গত সপ্তাহে আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ আফ্রিকা আবেদন জানায়, এতে ফিলিস্তিনি জনগণের সুরক্ষা নিশ্চিত ও রাফাতে ইসরায়েলি অভিযান বন্ধে আন্তর্জাতিক আদালতে জরুরি ব্যবস্থা চাওয়া হয়। এর আগে আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা করে দক্ষিণ আফ্রিকা। ওই মামলার অংশ হিসেবে রাফা ইসরায়েলি অভিযান বন্ধের নির্দেশনা চেয়েছে দেশটি। এর আগে গত শুক্রবার নেদারল্যান্ডস দ্য হেগে আন্তর্জাতিক আদালতের কার্যালয়ে দক্ষিণ আফ্রিকা মিথ্যা অভিযোগ করেছে বলে দাবি করেছে ইহুদিবাদী ইসরায়েল। শুনানিতে আত্মপক্ষ সমর্থন করে ইসরায়েল জানায়, নিজেদের রক্ষায় ফিলিস্তিনের গাজায় সামরিক অভিযান চালানো হচ্ছে। ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে। দক্ষিণ আফ্রিকায় ধরনের আবেদন জাতিসংঘের জাতিগত নিধন সনদের সঙ্গে ঠাট্টা, তাই আবেদন নাকচ করে দেওয়ার দাবি জানান ইসরায়েলি আইনজীবীরা। ইসরায়েল আরও বলে, এটি বাস্তবতা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন একটি আবেদন। রাফায় বিপুল সংখ্যক ফিলিস্তিনি অবস্থান করছে। ইসরায়েল বিষয়টি ভালোভাবেই জানে, কিন্তু হামাস এসব মানুষের ঢাল হিসেবে ব্যবহার করছে। তারা সেখানে আস্তানা গেড়েছে, যা ইসরায়েলি নিরাপত্তার জন্য হুমকি। হামাসের সন্ত্রাসীদের নির্মূলে অভিযান চালানো হচ্ছে বলে দাবি করেছে ইসরায়েল। আমেরিকানদের সম্পদ বাজেয়াপ্ত করার অনুমতি দিলেন পুতিন। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি আদেশনামায় স্বাক্ষর করেছেন, যাতে যুক্তরাষ্ট্রে বাজেয়াপ্ত করা রাশিয়ার সম্পদের জন্য ক্ষতিপূরণ বাবদ যুক্তরাষ্ট্রের কোম্পানি এবং ব্যক্তিদের সম্পদ রাশিয়া বাজেয়াপ্ত করতে পারে। গ্রুপ অব 7 শিল্পোন্নত দেশগুলোর শীর্ষ অর্থ কর্মকর্তারা এটি বৈঠকে মিলিত হবার সময় রাশিয়ার সরকারের আইনি পোর্টালে আদেশটি প্রকাশিত হয়। ওই বৈঠকের আলোচ্য সূচির শীর্ষে ছিল এই প্রশ্নটি যে পশ্চিমে রুশ সম্পদ আটকে রাখা নিয়ে কি করা উচিত। ইউক্রেন এবং এর অনেক সমর্থক রাশিয়ার 24 ফেব্রুয়ারি 2022 সালে আগ্রাসনের পর দেশের বাইরে রুশ সম্পদের 26,000 কোটি ডলার বাজেয়াপ্ত করার আহ্বান জানিয়েছে। কিন্তু ইউরোপীয় কর্মকর্তারা আইনি ও আর্থিক স্থিতিশীলতার উদ্বেগ উল্লেখ করে তা প্রতিরোধ করেছেন। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এপ্রিল মাসে ইউক্রেনীয়দের জন্য অর্থনৈতিক সমৃদ্ধি এবং সুযোগ পুনর্নির্মাণ আইনে স্বাক্ষর করেন, যা প্রশাসনকে যুক্তরাষ্ট্রে অবস্থিত রাশিয়ার রাষ্ট্রীয় সম্পদের প্রায় 500 কোটি ডলার বাজেয়াপ্ত করার অনুমতি দেয়। আইনটি ইউক্রেন এবং অন্যান্য দেশের জন্য যুক্তরাষ্ট্রের একটি সহায়তা প্যাকেজের অন্তর্ভুক্ত ছিল, আর এর মধ্যে ইউক্রেনের প্রতিরক্ষার জন্য প্রায় 6,100 কোটি ডলার রয়েছে। তবে গ্রুপ অব 7 এবং ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য সদস্যদের কাছ থেকে চুক্তি ছাড়াই যুক্তরাষ্ট্রের সম্পদ বাজেয়াপ্ত করার সম্ভাবনা নেই। পুতিনের স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে যে রাশিয়ার কোম্পানি এবং কেন্দ্রীয় ব্যাংক ও ব্যক্তিরা যুক্তরাষ্ট্রের সম্পত্তি বাজেয়াপ্ত করাকে অযৌক্তিক ঘোষণা করার জন্য রাশিয়ার আদালতে আবেদন করতে পারে। আদালত সম্মত হলে একটি সরকারি কমিশন ক্ষতিপূরণের সম্পদ প্রদানের প্রস্তাব দেবে, যার মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকদের মালিকানাধীন সম্পত্তি বা রাশিয়ায় তাদের কোম্পানি, সিকিউরিটি এবং রাশিয়ার কোম্পানিতে তাদের শেয়ার অন্তর্ভুক্ত থাকতে পারে। সর্বশেষ জানাবো, সীমান্তের দখল নিতে লড়াই শুরু করেছে আরাকান আর্মি। বাংলাদেশের সীমান্তবর্তী উত্তর পশ্চিম রাখাইন রাজ্যের মংডু শহরে বড় আকারের হামলা শুরু করেছে আরাকান আর্মি। গত মঙ্গলবার সকালে শহরের উপকণ্ঠে দুটি বর্ডার গার্ড পুলিশ হেডকোয়ার্টারে হামলার মাধ্যমে অভিযান শুরু করেছে তারা। গত সপ্তাহের শেষ দিকে তারা বুথিডাং শহর দখলের পর এই হামলা শুরু করলো। এই দুটি শহরই বাংলাদেশের সীমান্তের কাছে উত্তর পূর্ব রাখাইন অবস্থিত এবং এই এলাকায় বসবাসকারীরা মূলত রোহিঙ্গা। সমরবিদরা বলেছেন, মংডুকে লক্ষ্য করে কয়েক দিক থেকে হামলা করে যাচ্ছে আরাকান আর্মির সদস্যরা। তারা শহরটি ঘিরে ফেলার চেষ্টা করছে। তারা বলেছেন, 4th মাইল